আজকে আমরা ধাতব পদার্থের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এই যে ক্যারেক্টারিস্টিকগুলোর কথা আমরা বলবো মেটালের, এগুলো অনেকটাই মেটালের যে গঠন, যে স্ট্রাকচার, তার জন্য দায়ী। অবশ্য মূলত ধর্মগুলো তাই গঠনের উপরে অনেকাংশেই নির্ভরশীল হয়। দুটো এমন প্রপার্টির কথা আমরা আলোচনা করব। একটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তোমরা জানো মেটালস আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তাপ এবং তড়িতের সুপরিবাহী হলো ধাতু। আর মেটালগুলো অনেকেই ম্যাগনেটিক প্রপার্টি শো করে, তাদেরকে ম্যাগনেটে কনভার্ট করা যায়, আবার অনেকে তা করেও না। এখন কেন করে? যারা করে তারা কেন করে, যারা করে না তারাই বা কেন করে না, সেটাও আজকে আমরা ডিসকাশনের মধ্যে রাখবো। তো প্রথমে আমরা কন্ডাক্টিভিটি সম্পর্কে আলোচনা করি। মেটাল যে হিট এবং ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর, আমরা যদি পদার্থগুলোকে ভাগ করি, কোনো মেটাল বলে না, মেটাল নন মেটাল সব মিলিয়ে পদার্থগুলোকে যদি আমরা ইলেকট্রিসিটি ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা তার উপর ভিত্তি করে আমরা ভাগ করি, তাহলে আমরা তিন ধরনের পদার্থ পাব। এক ধরনের পদার্থ হচ্ছে কন্ডাক্টর, যারা কিনা পরিবহন করতে পারে হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। একটা হচ্ছে নন কন্ডাক্টর, ইনসুলেটরও বলা হয় এদেরকে, নন কন্ডাক্টর বা ইনসুলেটর। আর একটা হচ্ছে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, কন্ডাক্টর মানে যারা তাপ তড়িৎ পরিবহন করতে পারে, নন কন্ডাক্টর মানে যেটা তা পারে না, আর সেমি কন্ডাক্টর মানে যারা আর কি কন্ডাক্টর এবং নন কন্ডাক্টরের মাঝামাঝি, অর্থাৎ তাদের হিট ইলেকট্রিসিটি তারা ক্যারি করতে পারে, বিশেষ বিশেষ সময় পারে, সব সময় পারে এরকম নয়, বিশেষ বিশেষ কন্ডিশনে পারে। আমাদের মেটালরা অধিকাংশ মানে প্রায় সকলেই গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এবং মেটাল এই যে হিট অ্যান্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তার এই কন্ডাকশানের যে ক্ষমতাটা রয়েছে, এবিলিটিটা রয়েছে, দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য মেটাল অ্যাটম। অর্থাৎ ধাতব পরমাণুতে উপস্থিত মুক্ত ইলেকট্রন, তার কারণে এই ফ্রি ইলেকট্রনগুলোই তাপ তড়িৎকে, হিট ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যায়। এখন কেন মেটালের গঠনে এত ফ্রি ইলেকট্রন এলো, সেটাই আমরা আলোচনা করছি। মেটালিক বন্ড বলে একটা কথা আছে, বুঝেছ? তোমরা পড়েছ ওই ক্লাস 11-এ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, হাইড্রোজেন বন্ড। বন্ড মানে কি? আকর্ষণ বল, যা দুটো পরমাণু বা দুটো আয়নকে এক জায়গায় ধরে রাখতে সাহায্য করে। A type of force of attraction which held two atoms or ions together to form a new compound or new molecule. মেটালিক বন্ড একটা নতুন টার্ম, যেটা হয়তো ক্লাস 11-এ তোমরা কিছু একটা ডিসকাশন শুনেছ বা হয়তো শোনোনি, কারণ ক্লাস 11-এ আমরা মেটালিক বন্ড নিয়ে ডিটেইলে কোনো ডিসকাশন করি না। কিন্তু এখানে আমরা শিখবো যে মেটালিক বন্ড জিনিসটা কি। মেটালিক বন্ড অনেকটা তোমার কোভ্যালেন্ট বন্ডের মতো। তফাৎটা হচ্ছে অনেকগুলো মেটাল অ্যাটম, তোমরা তো এটাও জানো, মেটালের অ্যাটমিসিটি হচ্ছে 1, অর্থাৎ মেটালের মলিকুলের মধ্যে একটাই অ্যাটম থাকে। তাই অনেকগুলো মেটাল মলিকুল বলাও যা, অনেকগুলো মেটাল অ্যাটম বলাটাও একই কথা। অনেকগুলো মেটাল অ্যাটম পরস্পর সংযুক্ত হতে পারে, যেখানে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে দেখেছি যে সেখানেও অনেকগুলোর প্রশ্ন নেই। যেমন দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকুল,
একটা কার্বন 4টে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে CCl4। তাই একটা লিমিটেড নাম্বার, অনেকের প্রশ্ন নেই। মেটালের ক্ষেত্রে কিন্তু তা না। এমনও হতে পারে অ্যাভোগাড্রো সংখ্যক মেটাল অ্যাটম বা মেটাল মলিকুল একসাথে জোড়া আছে। তাহলে অনেকগুলো মেটাল অ্যাটম বা মলিকুল, তুমি যাই বলতে অভ্যস্ত হও, একসঙ্গে জোড়া বেঁধে থাকতে পারে একটা বিশেষ প্রক্রিয়ার সাহায্যে, যে প্রক্রিয়াকে আমরা মেটালিক বন্ড বলে থাকি। মেটালিক বন্ড আমি এক্ষুনি পড়াবো, দেখবে ইট ইজ অলমোস্ট সিমিলার কোভ্যালেন্ট বন্ডের মতোই। বিশেষ করে তোমরা কোভ্যালেন্ট বন্ডের যে মডার্ন এক্সপ্লানেশন পড়েছো, মলিকুলার অরবিটাল থিওরি, মেটালিক বন্ড অনেকটা সেই অনুসারী, অনেকটা কেন প্রায় সেই মলিকুলার অরবিটাল থিওরিরই অনুসারী। আমি একটু মলিকুলার অরবিটাল থিওরির কথা এই সূত্রে বলি। ধরো হাইড্রোজেন, তোমরা জানো তার কনফিগারেশন কি, 1s1। এবার দুটো হাইড্রোজেন অ্যাটম জোড়া লাগলো, একে কি তৈরি করলো, হাইড্রোজেন মলিকুল। আগে ক্লাসিক্যাল ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি শিখেছিলাম, ভিবি থিওরি আমাদের কি বলতো, যে দুটো হাইড্রোজেন অ্যাটম তারা পরস্পর কাছাকাছি এলো, এতটাই কাছাকাছি এলো যে তাদের অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপ হলো। দুজনেই একটা করে ইলেকট্রন দিল, ইলেকট্রনটাই কমন অংশে থাকলো। ইলেকট্রন দিল কেন, না দুজনেই নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায়। হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে গেলে কি করতে হবে, আউটার মোস্ট শেলে একটা করে ইলেকট্রন আনতে হবে। একটা আছে আর একটা পেতে হবে। হিলিয়ামের দুটো থাকে, ওর একটা আছে একটা পেতে হবে। এই হাইড্রোজেনেরও একটা আছে, এরও একটা আছে। এবার পাবে কোত্থেকে, পাওয়ার সেরকম রাস্তা না পেয়ে নিজেদের মধ্যেই তারা ওভারল্যাপিং করে একটা বন্ডিং সিচুয়েশন তৈরি করলো এবং হাইড্রোজেন মলিকুল। এই ছিল ভ্যালেন্স বন্ড থিওরি। এবার এমো থিওরিতে কি বলছে, এমো থিওরিতে বলছে দুটো হাইড্রোজেন যখন পরস্পর জোড়া লাগছে, তখন দুটো হাইড্রোজেনের যে 1s অরবিটাল, তাদের একটা মিক্সিং হচ্ছে। এই একটা 1s একটা হাইড্রোজেনে, এই 1s আর একটা হাইড্রোজেনে, এই দুটো অরবিটালের মিক্সিং হচ্ছে। মিক্সিং হওয়ার ফলে এগুলোকে বলছে অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক স্টেটে আছে অ্যাটমিক অরবিটাল, মিশ্রিত হয়ে এরা জন্ম দিচ্ছে মলিকুলার অরবিটালে। দুটো 1s অর্থাৎ দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে মিক্সিং, তাই দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে। একটার নাম দেয়া হচ্ছে সিগমা 1s আর একটার নাম দেয়া হচ্ছে সিগমা স্টার 1s। সিগমা 1s কে বলছে বন্ডিং মলিকুলার অরবিটাল, দিস ইজ কল্ড বন্ডিং এমো। and sigma star 1s কে বলা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং এমো, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে সিগমা 1s তার এনার্জি কম, নর্মাল 1s এর চেয়েও এর এনার্জি কম, আর সিগমা স্টার 1s নর্মাল 1s এর চেয়ে এনার্জি বেশি। এবার এই একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন দিল দিয়ে পেয়ার তৈরি করলো, পেয়ার দুটো সিগমা 1s কে ভর্তি করে থাকলো আউবাউ নীতি অনুযায়ী। এই হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। মেটালিক বন্ডের ক্ষেত্রেও আমরা এই থিওরিটাকে অ্যাপ্লাই করি। ধরো সবচেয়ে ছোট মেটালের কথা বলি, লিথিয়াম। লিথিয়ামের বিন্যাস কি, 1s2 2s1। এই 2s কে আমরা বলি ভ্যালেন্স বন্ড, তাই না, যোজ্যতা কক্ষক, আউটার মোস্ট শেল। আউটার মোস্ট শেল বা যোজ্যতা কক্ষক, ভ্যালেন্স বন্ড, সেখানে কটা ইলেকট্রন আছে, একটা। এইবার ধরো দুটো এলআই অ্যাটম জোড়া লাগতে চাইছে। এখন এমো থিওরি অনুযায়ী, অ্যাকর্ডিং টু এমো থিওরি, এদের অরবিটাল গুলো মিক্সিং হবে, 1s এর মধ্যে মিক্সিং হবে, তাই না, 1s এর মধ্যে মিক্সিং হবে, তাতে দুটো অ্যাটমিক অরবিটাল জোড়া বেঁধে দুটো মলিকুলার অরবিটাল দেবে, সিগমা 1s সিগমা স্টার 1s। এখানে দুটো আছে, এর দুটো 1s ইলেকট্রন, এর দুটো ইলেকট্রন, মানে টোটাল 4টে, এই দুটোই ভর্তি হয়ে থাকে।
সিগমা 1s সিগমা স্টার 1s। তারপর দুটো 2s জোড়া বাঁধবে, যথারীতি দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে, একটা সিগমা 2s একটা সিগমা স্টার 2s। বোঝা যাচ্ছে কথাটা? সিগমা 2s সিগমা স্টার 2s। এবার এখানে 2s এ কটা করে ইলেকট্রন আছে? একটা করে, এর একটা এর একটা, 1 + 1, তাহলে দুটো, সেটা অকুপাই করে থাকবে সিগমা 2s, এটা ফাঁকা থাকবে। বুঝেছো? এটা তো দুটো এলাই জোড়া লাগার ফল। এবার আমি আগেই বলেছি যে মেটালের ক্ষেত্রে এরকম দুটো না, অ্যাভোগাড্রো সংখ্যক পর্যন্ত জোড়া লাগতে পারে। তাহলে 3টে এলাই যদি জোড়া লাগে, ধরো দুটো এলাই জোড়া লাগলো, দুটো এলাই জোড়া লাগলে, দুটো এলাই জোড়া লাগছে, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা বন্ডিং আছে, এত কিছু না লিখে, ধরো এটা নর্মাল লেভেল, দুটো বন্ডিং এবং একটা বন্ডিং এবং একটা অ্যান্টি বন্ডিং এবং দুটো জোড়া লাগলে তো দুটোই পাবো। এই পার্টটা হচ্ছে, তলার পার্টটা হচ্ছে বন্ডিং, হ্যাঁ, আর উপরের পার্টটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এইবার ধরো 3টে লিথিয়াম জোড়া লাগছে, 3টে লিথিয়ামের কটা 2s অরবিটাল আছে? 3টে। ঠিক আছে, তাহলে 3টে বন্ডিং, 3টে অ্যান্টি বন্ডিং, এরকম করে চলবে। 3টে বন্ডিং, 3টে অ্যান্টি বন্ডিং, তিনটে জোড়া বেঁধে না, 3টে লিথিয়াম হলে তো 3টে 2s হবে, তাহলে 6টা লিথিয়াম জোড়া বাঁধছে। 8টা লিথিয়াম যদি জোড়া বাঁধে, তাহলে 8টা 2s, তার মধ্যে 4টে থাকবে বন্ডিং আর 4টে থাকবে অ্যান্টি বন্ডিং। প্রতিটা ক্ষেত্রে কিন্তু বন্ডিং গুলো ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে, আর অ্যান্টি বন্ডিং গুলো ইলেকট্রন যাবে না, কারণ অত ইলেকট্রন নেই। লিথিয়ামের 2s এর ক্যাপাসিটি হচ্ছে 2, 2s এ থাকে লিথিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন। তাই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার তৈরি হলে ইলেকট্রন প্রথম ঢুকবে কোথায়? ইলেকট্রন প্রথম ঢুকবে বন্ডিংয়ে। বন্ডিংগুলো ভর্তি করতে করতেই লিথিয়াম, ধরো 8টা লিথিয়ামের কটা ইলেকট্রন? প্রত্যেকের যদি একটা করে হয়, তাহলে 8টা লিথিয়ামের 8টা ইলেকট্রন হবে। এই দেখো 4 × 8, বন্ডিংগুলো ভর্তি, অ্যান্টি বন্ডিংগুলো ফাঁকা। এবং আর একটা বিষয় খেয়াল করো, এই যে বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু, মানে এই ডিস্টেন্সটা কি ইন্ডিকেট করে? এই ডিস্টেন্সটা ইন্ডিকেট করে এনার্জি ডিফারেন্স, শক্তির তারতম্য বা শক্তির পার্থক্য কত সেটা দেখায় এইটা, এই ফাঁকটা। যত বেশি লিথিয়াম পরমাণু মধ্যে মিক্সিং হবে, তত এই ফাঁকের পরিমাণটা কিন্তু আস্তে 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 কমে আসবে, তত এই ফাঁকটা ক্রমশ কমবে। এবং যদি অ্যাভোগাড্রো সংখ্যক লিথিয়াম জোড়া বাঁধে, তখন তুমি এরকম আর কিছু ফাঁকা করতেই পারবে না। বুঝতে পেরেছো? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক, এখানে বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এই সব মিলে জোড়া বেঁধে একটা একাকার পরিস্থিতি তৈরি হবে। এর অর্ধেকটা হচ্ছে বন্ডিং পার্ট আর অর্ধেকটা হচ্ছে অ্যান্টি বন্ডিং পার্ট, এবং বন্ডিং পার্ট ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন থাকবে না। এইটা হচ্ছে বন্ডিং, এটা পুরো ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে যদি অ্যাভোগাড্রো সংখ্যক লিথিয়ামের কথা ভাবি, আর অ্যান্টি বন্ডিং পার্টটা পুরোপুরি ফাঁকা। বুঝতে পেরেছো? এইটাকে বলে ব্যান্ড। অনেকগুলো জোড়া বেঁধে বেঁধে যখন একটা ইউনিটারি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, আলাদা করা যাচ্ছে না, তখন তাকে আমরা বলছি ব্যান্ড। সেটা ব্যান্ড থিওরিও বলা হয় এটাকে। তো লিথিয়ামের তো আউটার মোস্ট শেল, ভ্যালেন্স শেলটা আমি কি বললাম 2 নম্বর, সেখানে এসও আছে, পিও আছে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমরা কি পাবো? একটা এস ব্যান্ড পাবো, যেটা আমি এখানে দেখালাম, আরেকবার আঁকছি। এই হাফ, এই দিকটা, এই পার্টটা হচ্ছে বন্ডিং, এই হাফটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এইটা পুরো ইলেকট্রন দিয়ে ভর্তি, এই অংশটা একদম ফাঁকা, 2s।
তেমনি লিথিয়ামের আউটারমোস্ট সেলে 2p ছিল, তাদেরও মিক্সিং হবে, কিন্তু সেই ব্যান্ডটা তো পুরোপুরি ফাঁকা, সেখানে তো ইলেকট্রনই নেই। এবার দুটোর মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, এই 2s ব্যান্ড যেটা কিনা অর্ধেক ভর্তি, আর তার সঙ্গে 2p ব্যান্ড, এইখানে একটা এনার্জি ডিফারেন্স থাকে, এটাকে ফরবিডেন জোন বলে। হ্যাঁ, এটাকে কি বলে? ফরবিডেন জোন। এইবার লিথিয়ামে কি ফরবিডেন জোন। এবার লিথিয়ামে কি হয়, তুমি যদি বাইরে থেকে শক্তি দাও বা কারেন্ট পায়, তাহলে ইলেকট্রনগুলো এই ভর্তি অংশ থেকে খুব সহজেই খালি অংশে চলে আসতে পারে। আবার এই গ্যাপটা যদি খুব বেশি না হয় এবং যথেষ্ট এনার্জি যদি ইলেকট্রন পায়, সে এই ফাঁক বলে ওপরের খালি জায়গাটা চলতে পারে। তার মানে একটা ইলেকট্রন স্রোত তৈরি হতে পারে। স্রোত তৈরি হওয়ার মতো ফাঁকা জায়গা আছে মেটালের ক্ষেত্রে, এবং এই চলমান ইলেকট্রনগুলোই তাপ এবং তড়িতের পরিবহন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। বুঝতে পেরেছ? এখন এই যে আমি কথাটা বললাম লিথিয়ামের ক্ষেত্রে, যে একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, 2s ব্যান্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর তার উপরে একটা এমটি ব্যান্ড থাকে। মাঝের অঞ্চলটার যে এনার্জি ডিফারেন্স, সেটাকে আমরা ফরবিডেন জোন বলছি। এইবার ইলেকট্রন যত সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে এমটি ব্যান্ডে যেতে পারবে, তত সেখানে ভালো তাপ তড়িতের পরিবহন ভালো করে হবে। এবং ইলেকট্রন কখন ভালোভাবে যেতে পারবে? যদি এই গ্যাপটা ছোট হয়, অর্থাৎ এনার্জি ডিফারেন্স যদি খুব বেশি না হয়, তাহলে কম এনার্জি পেলে, কম হিট বা কম ইলেকট্রিক কারেন্ট পেলে ইলেকট্রন খুব সহজেই, ইলেকট্রিসিটিও তো এক ধরনের এনার্জি, তড়িৎ শক্তি, ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে এমটি ব্যান্ডের দিকে চলে যেতে পারে। বোঝা যাচ্ছে? কিন্তু এই গ্যাপটা যদি খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু ইলেকট্রন আর যেতে চায় না। এই যে নন কন্ডাক্টর যারা, যে সমস্ত পদার্থ, তাদের ক্ষেত্রে এই গ্যাপটা অনেকটাই বেশি। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপটা কিন্তু তত বেশি নয়, অল্প। সেজন্য একটু বেশি এনার্জি দিলে তারা কিন্তু হিট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আর যারা গুড কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে এই ব্যান্ডটা ভীষণই ছোট, এই গ্যাপটা খুবই ছোট, ফলে অল্প এনার্জি পেলেই তারা চলে যেতে পারে। অনেক সময় হয় কি, যেমন ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হয় কি, দুটো ব্যান্ড একটার সাথে লেগে যায়। ধরো ম্যাগনেসিয়ামের বিন্যাস 12, 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেল কত? 3s। এটা হচ্ছে ভ্যালেন্স শেল, এবং সেখানে কটা ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে। ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়ামের 3s যে ব্যান্ড, সেই ব্যান্ডের তো তোমার বন্ডিং অ্যান্টি বন্ডিং ভাব তো থাকবে। এটা হচ্ছে বন্ডিং, এর পাশাপাশি এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এটা হচ্ছে বন্ডিং পার্ট, এটা অ্যান্টি বন্ডিং পার্ট। এই গোটাটাই ইলেকট্রন দিয়ে ভর্তি হয়ে থাকে, এটাও ভর্তি হয়ে থাকে, এটাও ভর্তি হয়ে থাকে। কারণ ম্যাগনেসিয়ামের 3s অরবিটালে সাফিসিয়েন্ট ইলেকট্রন আছে। লিথিয়ামে যেমন অর্ধেক ভর্তি ছিল, ম্যাগনেসিয়ামে তা নয়, ওর সাফিসিয়েন্ট ইলেকট্রন আছে, এবং সাফিসিয়েন্ট ইলেকট্রন থাকার কারণে ও দুটো পুরোপুরি ভর্তি হয়ে থাকে। এইখানে কোনো ফাঁকা জায়গা লিথিয়ামের মতো পায় না, যে সহজেই ইলেকট্রনগুলো ফাঁকা জায়গাতে চলে গিয়ে মোবাইল হতে পারে। কিন্তু ওর কি হয় জানো, 3p ব্যান্ডটা এর গায়ে লেগে থাকে, এর এনার্জি ডিফারেন্স নাই বললেই চলে। এই যে 3p ব্যান্ড, আর এটা হচ্ছে 3s ব্যান্ড।
ফলে এই 3s ব্যান্ড থেকে ইলেকট্রন একটু এনার্জি পেলেই এই 3p ব্যান্ডের মধ্যে গিয়ে হাজির হয়, একটুখানি এনার্জি পেলেই ফাঁকা 3p ব্যান্ডের মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। বোঝা যাচ্ছে কথাটা? ফলে একটা মোবিলিটি তৈরি হয়। মোবিলিটি তৈরি হলেই যেটা হবে সেটা হচ্ছে তাপ তড়িৎ পরিবহন করতে পারে। তো এই হচ্ছে মেটালিক বন্ডের থিওরি, যে থিওরির সাহায্যে মেটালকে এত ভালো কন্ডাক্টর হিট অ্যান্ড ইলেকট্রিসিটি সেটা আমরা ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেন করতে পারি। উই ক্যান এক্সপ্লেন দিস। আমরা সামান্য একটু সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি। সেমিকন্ডাক্টর আমি আগেই বলেছি যারা কখনো কখনো তড়িৎ পরিবহন করে আন্ডার সার্টেন কন্ডিশন। এবার সেমিকন্ডাক্টর দু রকম হয় জানো তো, পিওর আর ইমপিওর। পিওর সেমিকন্ডাক্টর আর ইমপিওর সেমিকন্ডাক্টর। আমাদের কিন্তু এই ইমপিওর সেমিকন্ডাক্টর থেকে কোশ্চেন আসে বেশি। ইমপিওর সেমিকন্ডাক্টর মানে কি? ইমপিওর সেমিকন্ডাক্টর মধ্যে মানে একটার মধ্যে আরেকটা মিশিয়ে, একটার মধ্যে আরেকটাকে যোগ করে এই ধরনের কন্ডাক্টর তৈরি করা হয়। একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ মিশিয়ে, বাইরে থেকে একটা ফরেন সাবস্টেন্স মিশিয়ে। কিরকম আমি একটু বলি। ধরো সিলিকন, এসআই ইলেকট্রন বিন্যাস কত? 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। তাহলে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? সিলিকনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা 4, 4টে ইলেকট্রন আছে। 4 electrons are there in valence shell। ঠিক আছে কিনা? তাহলে সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4, যোজ্যতা হচ্ছে 4। তাহলে একটা সিলিকন 4টে সিলিকনের সাথে যুক্ত থাকতে পারে। এরকম একটা সিলিকন সে আরো 4টে সিলিকনের সাথে যুক্ত থাকতে পারে। প্রত্যেকটা সিলিকনই তাই পারে। এও 4টের সাথে যুক্ত, এও 4টের সাথে যুক্ত। আমি তো আরো আঁকিনি, এটাও 4টের সাথে যুক্ত। এইবার আমি করলাম কি, এর মধ্যে ফসফরাস মেশালাম। কিভাবে মেশালাম? ফসফরাসের আগে তুমি অ্যাটমিক নাম্বারটা দেখে নাও, 15, এবং এর যে কনফিগারেশন 3s2, 3p3। ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 5টা, অর্থাৎ সিলিকনের চেয়ে একটা বেশি। এই 5 ভ্যালেন্সিও শো করে। এবার আমি করলাম কি, সিলিকনের এই ক্রিস্টালের মধ্যে থেকে, সিলিকনের গঠনের মধ্যে থেকে একটা সিলিকন তুলে নিয়ে সেখানে আমি একটা ফসফরাস পুট করলাম। ঠিক আছে কিনা? একটা সিলিকন তুলে নিয়ে সেখানে কি করা হলো? একটা ফসফরাস দেওয়া হলো। এবার সিলিকনের ভ্যালেন্সি ছিল 4, সে 4টে সিলিকনের সাথে যুক্ত ছিল, ফলে তার কোনো ফ্রি ইলেকট্রন কিন্তু আর ছিল না। কিন্তু যেই আমি ফসফরাস দিলাম, সিলিকন তুলে নিয়ে, ফসফরাসের ভ্যালেন্সি তো 5। ফসফরাসের ভ্যালেন্সি কত? 5। তার মানে 4টে ইলেকট্রন দিয়ে সে 4টে সিলিকনের সাথে যুক্ত থাকবার পর তার কাছে একটা এক্সট্রা ইলেকট্রন থাকলো, তার কাছে একটা অতিরিক্ত ইলেকট্রন থাকলো। যে অতিরিক্ত ইলেকট্রনটা প্রয়োজন মতো সে তাপ তড়িৎ পরিবহনের কাজে ব্যবহৃত হতে পারে। বুঝতে পেরেছ? একটা ফ্রি ইলেকট্রন থাকে। এইটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এবার যদি তুমি হিট করো বা অন্য কোনো ব্যবস্থা করো যাতে ইলেকট্রনটা মোবিলিটি পায়, তাহলে ইলেকট্রনটা নড়াচড়া করবে। সিলিকনের তো সে ব্যবস্থা ছিল না, একটাও ফ্রি ইলেকট্রন ছিল না, সবগুলো ছিল বন্ডেড। তো এখানে একটা ফ্রি ইলেকট্রন অন্তত তৈরি করা হলো। তাহলে এইটা তড়িৎ পরিবহনে সক্ষম হলো। কি করে সক্ষম হলো? সিলিকনের মধ্যে ফসফরাস যোগ করে। অর্থাৎ একটা 4 ভ্যালেন্সির অ্যাটমের সাথে একটা 5 ভ্যালেন্সির অ্যাটম যোগ দিয়ে।
এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর, এন হচ্ছে নেগেটিভ, মানে এক্সেস ইলেকট্রন আছে, এক্সেস ইলেকট্রন আছে, তার থেকে এন কথাটা এসছে। এখানে অতিরিক্ত ইলেকট্রন আছে, তার থেকে এন কথাটা এসেছে। এই অতিরিক্ত ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনের মতো আচরণ করে এবং সে হিট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গাতে। এটা কখন সম্ভব না, একটা চতুর্যোজী মৌলের সাথে একটা পঞ্চযোজী মৌল মিশিয়ে দিলে পরে এটা সম্ভব। চতুর্যোজী মৌল মানে যাদের ভ্যালেন্সি 4, তারা পিরিয়ডিক টেবিলে কোন গ্রুপে থাকে? গ্রুপ 14-এ। আর যারা কিনা পঞ্চযোজী মৌল অর্থাৎ ফসফরাসের মতো, তারা কোন গ্রুপে থাকে? গ্রুপ 15-এ। তাহলে একটা গ্রুপ 14-এর এলিমেন্টের সাথে একটা গ্রুপ 15 যদি যোগ করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে একটা গ্রুপ 14-এর সাথে যদি 15 তোমায় যোগ করে দেওয়া না, অর্থাৎ একটা ভেজাল মিশিয়ে দেওয়ার মতো যদি যায়, তাহলে তুমি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পেতে পারো। এগুলো তোমরা ফিজিক্সে পড়বে আরো ভালো করে। ফিজিক্সে তোমাদের মডার্ন ফিজিক্সে সব কথা পড়ানো হবে। আর এক ধরনের সেমিকন্ডাক্টরও আমরা বানাতে পারি, বুঝলে? ধরো বোরন। বোরন হচ্ছে 1s2 2s2 2p1। এটা হচ্ছে ভ্যালেন্স শেল। সেখানে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন। ভ্যালেন্সি কত? 3। তাই এবার তুমি ভাবো, সিলিকন ক্রিস্টালের মধ্যে ফসফরাস না তুলে তুমি তুললে কি? বোরন। এবার বোরনের তো ভ্যালেন্সি 4 নয়, বোরনের ভ্যালেন্সি হচ্ছে 3। বুঝতে পেরেছো? তাহলে বোরন 3টে সিলিকনের সাথে খুব ভালোভাবে যুক্ত থাকতে পারে, কিন্তু চতুর্থ সিলিকনের সঙ্গে যুক্ত হওয়ার মতো তার কোনো ইলেকট্রন নেই। কিন্তু তুমি ওই খাপে খাপে ভরে দিয়েছো, ওখানে আটকে রয়েছে, কিন্তু ওর ফাঁকা রয়েছে, অরবিটালটা ফাঁকা রয়েছে। এই যে 2p1 2py ফাঁকা, 2pz ফাঁকা। এবার যদি এটা এই স্ট্রাকচারটাকে তুমি খুব হিট করো, তাহলে এই সব পার্শ্ববর্তী সিলিকন থেকে ইলেকট্রন তারা সেই হিট এনার্জি অ্যাবসর্ব করবে, করে বোরনের ফাঁকা 2pতে গিয়ে আশ্রয় নিতে পারে, মানে নড়াচড়া করতে পারে। সোজা কথা, ইলেকট্রন মোবিলিটি তৈরি হতে পারে। আর কেনা জানি যে ইলেকট্রন মোবিলিটির মোবাইল ইলেকট্রন পেলেই তবেই হিট অ্যান্ড ইলেকট্রিসিটির গুড কন্ডাক্ট সম্ভবপর হয়। সুতরাং এখানেও তোমরা ইলেকট্রনকে মোবাইল অবস্থায় নিয়ে আসতে পারো, কিন্তু সেটা কিসের ভিত্তিতে? সেটা বোরনের ফাঁকা 2p অরবিটাল ব্যবহার করার ভিত্তিতে। অর্থাৎ এখানে তুমি একটা পজিটিভ, মানে কি বলবো, সে অর্থে বলতে গেলে পজিটিভ না, একটা ফাঁকা জায়গা তৈরি করলে। এটাকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর কাদের দিয়ে তৈরি করা হয়? পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় একটা চতুর্যোজী মৌলের সাথে ত্রিযোজী মৌল যোগ করে। ফোর্থ ভ্যালেন্সির এলিমেন্টের সঙ্গে থার্ড ভ্যালেন্সির এলিমেন্ট যোগ করে পি টাইপ সেমিকন্ডাক্টর বানানো হয়। অর্থাৎ পিরিয়ডিক টেবিলে গ্রুপ 14 এর এলিমেন্টের সঙ্গে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 13 এর এলিমেন্ট যোগ করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। ঠিক আছে? তো এইগুলো মনে রাখবে। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা মেটালের যে ম্যাগনেটিক প্রপার্টি, সেই ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত।